টিফিন ফিফিন করা হয়ে গেছে, টিফিন কমপ্লিট করে এখন আমরা আবার সবাই বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। বাবাধাম তো যাবই, তো আরও কয়েকটা সাইট সিন রয়েছে, সেগুলো একবার দেখা যাক। কিছুই চিনি না, গাইড দাদা যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে সেখানেই যাব। চলো বেরোই আস্তে আস্তে। খুব সুন্দর লাগছে জায়গাটা, দারুণ লাগছে। হোটেলটি দৈনিক ভাড়া 800 টাকায় আমরা এই হোটেলটিতে ছিলাম। হোটেলটি খুব সুন্দর। দেওঘরের আগের দুটো ভিডিওতে তোমরা প্রত্যেকে অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বাবাধাম মন্দিরে এসেছি। তারকেশ্বরের তারকনাথ, গুজরাটের সোমনাথ আর দেওঘরের বৈদ্যনাথ ধাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এটি একটি অন্যতম মন্দির। একাধারে এটি একটি সতীপীঠও বটে, কারণ এখানে সতীর হৃদয় পড়েছিল। রাবণ শিবকে তুষ্ট করার জন্য তার 10টি মাথা একটার পর একটা কেটে যোগে আহুতি দান করেন। পরে শিব বৈদ্য রূপ ধারণ করে প্রতিটি মাথা জুড়ে দেন এবং তার তপস্যায় তুষ্ট হন। শিবের বৈদ্য রূপ ধারণ করায় থেকেই মনে করা হয় যে এই জায়গাটি বৈদ্যনাথ ধাম। এরপর আমরা যাব রামকৃষ্ণ মিশন দেওঘর। আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন দেওঘর। এটি বৈদ্যনাথ ধাম থেকে খুবই কাছে। তোমরা যারা এখানে আসবে অবশ্যই এই জায়গাটি একবার হলেও ভিজিট করো, ভীষণ সুন্দর জায়গা। বন্ধুরা, আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন। ওই দেখো কিরকম লাগছে বলো তো জায়গাটা? দারুণ লাগছে, দারুণ লাগছে, অপূর্ব। এসব মুখে বলার মতন ভাষা নেই। এইসব জায়গায় না এলে রিয়েলাইজ করা যাবে না জায়গাটা কতটা সুন্দর, কতটা মানে মাধুর্য ভর্তি। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে একটা জায়গা জমি কিনে বাড়ি ঘর করে এখানেই থেকে যাই। বন্ধুরা, তোমরা যদি মনে করো এইখানে এসে কোনো রুমে থাকবে, তাহলে কিন্তু আগে থেকে ইমেলের মাধ্যমে রুমটা তোমরা বুক করে নিও, কারণ এইখানে এসে রুম বুক করা যাবে না। আর এইখানে ক্যামেরা বন্দি কিছুই আমি করতে পারিনি সেইভাবে, কারণ ক্যামেরা নট অ্যালাউ। এবার আমরা যাচ্ছি বিষ্ণু পদচিহ্ন এবং হ্যাবলাঝারি নদীর দিকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমরা এখানে এসে গেছি। কোথায় এলাম? এটা হ্যাবলাঝারি নদী। হ্যাঁ, ওই আর কি নদীর নাম আমরা ঠিকঠাক উচ্চারণ কেউ করতে পারছি না, যে যা পাচ্ছে উচ্চারণ করছে, সেটা একদম হাসির পর্যায়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আমার মা একটা এমন নদীর কথা বলেছে, তোমাদের সঙ্গে আর বলছি না সেটা কি নদী। অ্যাকচুয়ালি নদীটার নাম হচ্ছে হ্যাবলাঝারি নদী। ওই যাই হোক, একটা জরি নদী। যাই হোক, তো আমাদের ফুল টিম যাচ্ছে। হাসি, আমার দাদা তো প্রায় নেমেই গেছে। নদীতে কতটা জল আছে পরীক্ষা করার জন্য। আমার বাবুও হাসছে। এইটা হচ্ছে বন্ধুরা হ্যাবলাঝারি নদী। জলের পরিমাণটা কিরকম বলে দাও? একদম জল থই থই করছে, মানে ডুবে যাওয়ার মতন জল রয়েছে এখানে। আমি সাঁতার জানি না বলে খুব একটা রিস্ক নিলাম না এখানে নামার জন্য। প্রচুর জল, মানে রীতিমতো ওখানে ঢেউ আসছে জলের। একটা বেশ শান্তি বিরাজ করছে। শান্তি মানে কি, এটা এই অ্যাডভেঞ্চার টাইপের। আমার মায়ের ওই হ্যাবলাঝারি নদী দেখা কোনো ইন্টারেস্ট নেই, ওই জন্য আবার মন্দিরের দিকে চলে গেল। তো বন্ধুরা, এখান থেকে আমরা বিশেষ কিছু তথ্য জোগাড় করতে পারিনি। যেটুকুনি জানতে পেরেছি, এখানে একটি বিষ্ণুর পদচিহ্ন রয়েছে মন্দিরের ভিতর। আর এই হ্যাবলাঝারি নদীর সামনে নাকি রাবণ যজ্ঞ করেছিল যখন সীতাকে হরণ করেছিল, ঠিক তার আগে। জল তো আছে, নোংরা আছে।
আমি জুতোটা তো ওদিকে ঘুরে নিয়ে যাচ্ছি। সুন্দর জায়গা, ঘুরতে গেলে কষ্ট করতে হবে, নাহলে মজা নেই। চল, এটা কি মন্দির? এটা ওই 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 নদী রিলেটেডই একটা মন্দির। এটি একটি প্রাচীন শিব মন্দির, যেই মন্দিরটি অবস্থিত ঠিক বিষ্ণু পদচিহ্নের যে মন্দিরটি দেখালাম ঠিক তার অপোজিটে। তোমরা এইখানে এলে অবশ্যই এই মন্দিরটিতে একবার ঘুরে যেও, ভীষণ ভালো মন্দির। এই হলো সেই শিব মন্দিরের শিবলিঙ্গ। আমরা এখানে নমস্কার করে আমরা এবার বেরিয়ে যাব নন্দন পাহাড়। আর আজকের মতন এটাই হলো আমাদের শেষ গন্তব্যস্থল। আমরা এখন চলে এসেছি নন্দন পাহাড়ে। শুধু নন্দন, তাই তো? নন্দন পাহাড়। মায়েরা কেউ এলো না, বললো তোরা যা, আমরা যাব না, ওই জন্য আমরাই এলাম। চলে এলাম। প্রায় 100টার মতন সিঁড়ি আমরা ক্রস করে এই নন্দন পাহাড়ের ওপর উঠলাম। খুব একটা প্রবলেম হয়নি উঠতে। যারা বয়স্ক রয়েছে তারা যদি তোমরা চেষ্টা করো অবশ্যই উঠতে পারবে, তবে একটানা ওঠার চেষ্টা না করাই ভালো, একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবে। আর এখানে না তোমরা জুতো পরেই আসতে পারো, এখানে কোনো রকম কোনো জুতো খুলে আসার কোনো নেই, ব্যাপার নেই। অবশ্যই জলের বোতল একটা ক্যারি করবে। আর প্রচণ্ড যখন গরম পড়ে যাবে এখানে একদমই আসবে না, কারণ এতটাই রোদ্দুর তোমাদের প্রচণ্ড কষ্ট হতে পারে। একটু শীতের দিকে আসার চেষ্টা করলে তোমরা ভালোভাবে জায়গাটা ঘুরতে পারবে আর খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর যদি কষ্ট করে একবার ওপরে ওঠা যায় তাহলে ওপরে একটা পার্ক আছে, আর এই ওপরে পার্কে এসে এত ভালো লাগবে যে বলার মতো নয়। আর ওপর থেকে আশপাশে অনেক রকম পাহাড় রয়েছে, সেগুলোও তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে। চলো, আমি তো যাচ্ছি, এবার আমার সঙ্গে তোমরাও চলো, দেখো কিরম লাগলো প্লিজ তাহলে আমাকে একবার জানিয়ে দিও। দেওঘর থেকে আর এই নন্দন পাহাড়ের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। আমরা হোটেল থেকে যে রিজার্ভ করেছিলাম অটোটা, সেই অটোটা করেই আমরা সমস্ত জায়গায় ঘুরছি। আর এই অটোটাই আমাদের নিচে পার্ক করা রয়েছে। এত ভালো লাগছে বন্ধুরা জায়গাটা, দেখতে পাচ্ছ তো আমার পিছনে পাহাড়। এই পাহাড়টাতেই হয়তো আমরা কালকে যাব। আমরা এখন নন্দন পাহাড়ে এসেছি, কি ভালো লাগছে। খুব সুন্দর লাগছে, ভিউটা শুধু দেখো। অনেক দূর থেকে আসছে, অতটা ভালো বোঝা যাচ্ছে কি না জানি না, তোমরা কতটা বুঝতে পারছো। মায়েরা এলো না ঠিকই, এলে হয়তো কষ্ট হতো, কিন্তু যদি কষ্ট করে আসতে
পারতো না, দেখার জিনিস অনেক আছে ওপরে। দেখছো বন্ধুরা কত সুন্দর জায়গাটা, দেখে মনে হচ্ছে যেন একদম একটা আঁকা ছবি। আর সামনে থেকে এত সুন্দর দৃশ্য যে দেখতে পাবো আমি তো কল্পনাই করতে পারিনি কোনোদিনও। ওই দেখো, ওইটা হচ্ছে ভূত ঘর। টিকিট কেটে সবাই ভয় খেতে যাচ্ছে। ভয় জিনিসটা কি অ্যাকচুয়ালি ফিল করতে গেলে ওর ভিতরে একবার ঢুকতে হবে। আমার তো বাইরে থেকে ওদের চেঁচানি শুনেই মনে হচ্ছে কতটা ভয় ওদের লাগছে। দিদি, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কতদিন পর আমি দোলনায় চেপেছি। ওটা ভূতের ঘর, কোনো ইচ্ছে নেই আমার যাওয়ার। তার পাশেই আছে দোলনা। বুঝলে? হ্যাঁ, ওইগুলোতে বসতে ভালো লাগবে আরো। ওগুলো যাবে না চলো। এগুলো করো না, দাঁড় করাবো। হ্যাঁ দাঁড় করাও। না এটা একটু করি না, করে বল করলে তো ওটা চলো। মাঝে মাঝে এইভাবে ছুটি কাটাতে বেরিয়ে পড়া খুবই ভালো। সংসারের লাইফের একঘেয়েমি কাটানো থেকে যেন অনেকটা মাইন্ডটা আমার রিফ্রেশ হয়ে গেল। এরপরে বাড়ি ফিরে আবার আমি ফ্রেশ উদ্যম নিয়ে সংসারের কাজকর্মগুলো করতে পারবো। এই নন্দন কাননের পাহাড়টা যেন মনে হচ্ছে মাঝখানে, আর চতুর্দিকটা পাহাড় পাহাড় আর পাহাড়। নন্দন পাহাড় না, না নন্দন পাহাড়। এই পাহাড়ের ওপর উঠে আর এই পাহাড়ের নামটাই একটু ভুল বলে ফেলাতে ওখানকার লোক আমায় ক্যাক করে ধরলো। তো কিছু করার নেই, ভুলটা আমি শুধরে নিলাম। তো এবার প্রচণ্ড জোর খিদে পেয়েছে বন্ধুরা, এবার আমরা নিচে নেমে যাব। জানো বন্ধুরা, এই নন্দন পাহাড়ের আশপাশে না খুব একটা ভালো খাবার হোটেল নেই। তাই আমরা কি করব বলো তো, আমরা একদম দেওঘর চলে যাব, ওখানে গিয়েই খাওয়া দাওয়াটা মিটিয়ে নেব। জানো বন্ধুরা, এই প্রথমবার আমি এই দেওঘর আশ্রমে এসে বিকালবেলায় আচার্য দেবের সঙ্গে গলায় গলা মিলিয়ে প্রার্থনা করলাম। বিশ্বাস করবে না, মনটা না জুড়িয়ে গেল। এত শান্তি পেলাম যে শান্তিটা বাড়িতে প্রার্থনা করেও আমি পাই না। আরও 2 দিন যেন ভালোভাবে কাটাতে পারি, ঠাকুর আমাদের এই আশীর্বাদই করুক। তো বন্ধুরা, আমরা এখন রাত্রিরের ডিনার কমপ্লিট করতে এসেছি। মা বাপি এলো না, বললো যে তোরা যা, তোরা খাওয়া দাওয়া করে আয় আর আমাদের খাবারটা নিয়ে আয়। আর এইখানটা না বেশ ঠান্ডা, ছেলেটাকে আর রাত্রিবেলা বের করতে সাহস পেলাম না, ওই জন্য ওকে নিয়ে আসিনি। আমরা দেখি কি খাওয়া দাওয়া করে মায়েদেরটাও নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে তারপরে ছেলেটাকে গিয়ে খাইয়ে দেবো। আমরা চলে এসেছি রাত্রিরের ডিনারটা করতে। ডিনারে দিয়েছি তোমার বিরিয়ানি। মা বাপি আসেনি, মা বাবা বললো যে তোরা যা, খাওয়া দাওয়া করে আমাদের খাবারটা পার্সেল করে নিয়ে চলে আয়। মানে এতটাই ঠান্ডা পড়েছে যে ছেলেটাকে আমি এখানে আর বার করতে পারলাম না। মা বাবার কাছে রেখে এসেছি, আমরা খেয়ে আর ওদের খাবারটা নিয়ে চলে যাই। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে।